আমার প্রাণপ্রিয় ব্যাচ এসএসসি 2026 এর জন্য আজ নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটি হলো আইসিটি এমসিকিউ। আপনারাই তো জানেন যে আমাদের এই দেশে অনেক স্টুডেন্ট আছে যারা 100-র মধ্যে 99% স্টুডেন্ট তারা যে এই আইসিটি এমসিকিউ এর মধ্যে ডাউট, তো দেখবেন যে ঘুরি ফিরি তারা ও আইসিটি এমসিকিউ তারা ধরা পড়ে যায়। তো আজ আমি নিয়ে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ স্বল্প এমসিকিউ, যেগুলা আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন এবং এক্সাম হলে যান, তাহলে এই 25-এর মধ্যে আপনি পেয়ে যাবেন 22টি। 25-এর মধ্যে কমপক্ষে 22টি হবে আপনার, বুঝছেন? যদি 22টি না হয় তাহলে 20টি হবে ইনশাল্লাহ। এতটুকু এবিলিটি নিয়ে আমি এগুলা তৈরি করেছি। তাহলে চলেন আমরা ক্লাসটি শুরু করে দিই। তো আমি প্রথমে এখানে লিখে রেখেছি, যে এখানে আন্ডারলাইন আছে, যে আধুনিক কম্পিউটারের জনক কে? বুঝছেন, আধুনিক কম্পিউটার জনক কে? তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি 3 স্টার দিয়ে রাখি। এটা আসবে 100-র মধ্যে 80% এটা আসবে। তো এখানে দেখেন আধুনিক কম্পিউটার জনক, এখানে অপশন রয়েছে বিল গেটস, তারপরে রয়েছে চার্লস বেবেজ, তারপরে রয়েছে কি এডা লাভলেস, তারপরে টমস। তো আধুনিক কম্পিউটার জনক হলো চার্লস বেবেজ। ওকে, আধুনিক কম্পিউটার জনক কে? চার্লস বেবেজ। সো দেন আমাদের কি রয়েছে? দেন আমাদের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ রয়েছে, সেটা হলো যে কত সালে আইবিএম মাইক্রোসফট অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেন? মানে কত সালে এই সফটওয়্যার, এই মাইক্রোফোন সফটওয়্যারের অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্বটা দেন কত সালে? তো সালটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনি 2 থেকে 3 বার বাসায় করবেন। ওকে, তো প্রথমে আমাদের রয়েছে 1983, দেন রয়েছে 1973, তারপর রয়েছে 1888, তারপর রয়েছে 1881। তো এখানে সঠিক হলো গিয়ে 1981, বুঝছেন? 1981 কি এটি হলো সঠিক। তো 1900 এখানে বসাবেন 1981 সালে আইবিএম মাইক্রোসফট অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেন। ক্লিয়ার? তাহলে আমরা চলো দেন যে 3 নম্বরে যেটি রয়েছে, এটাও 3 স্টার দিয়ে দিলাম, এটাই আসবে। ওকে, এটাই আসবে, এটা কমন, অত্যন্ত কমন। সো তারপরে রয়েছে যে স্টিভ জবস এর তৈরিকৃত প্রতিষ্ঠানের নাম কি? আরে ভাই, যেটি পড়ছি সেটি মনে হচ্ছে আসবে, বুঝছেন? সো এটি হলো গিয়া স্টিভ জবস এর তৈরিকৃত প্রতিষ্ঠানের নাম কি? এখানে কি দেওয়া আছে? যে মাইক্রোসফট, বুঝছেন? আপনাকে বিভ্রান্তিতে ফেলার জন্য এগুলা দিয়ে দেওয়া হয়েছে, যে অপশন আপনি দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে যে মাইক্রোসফট মনে হয় মাইক্রোসফট, না না ভাই, বুঝবেন আগে বিষয়টা কি এবং আপনি বাসায় কি পড়েছেন। ওকে, তো দেন দেওয়া আছে গুগল, তারপরে আছে তোমার এটি কি টুইটার। তো এই টুইটার নেই। সো আর স্টিভ জবসের তৈরিকৃত প্রতিষ্ঠান কি? অ্যাপল, কারণ তিনি অ্যাপল কোম্পানিটি প্রতিষ্ঠান করেন। সো তাই এটি হলো গিয়া স্টিভ জবসের তৈরিকৃত প্রতিষ্ঠানের নাম অ্যাপল কম্পিউটার, বুঝছেন? সো দেন আমাদের রয়েছে যে আরো দেখেন ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো প্রোগ্রামিং এর জনক কে? আপনি তো পড়েছেন যে প্রথম অধ্যায়ে রয়েছে যে প্রোগ্রামিং এর জনক কে। তো প্রোগ্রামিং এর জনক তো আপনি পারবেন। তো এটি হলো এডা লাভলেস। এটার বলার কি আছে, এটা তো 8 এর ক্লাসের স্টুডেন্টই মুখস্থ। তো আপনি যে আমি যে এই এমসিকিউ গুলো সমাধান করতেছি, এটি হলো ভাইয়া অধ্যায় চ্যাপ্টার 1 এর অধ্যায় 1 এর, বুঝছেন? প্রথম অধ্যায়ে আমি প্রথম অধ্যায় আমি সমাধান করাবো। ধরেন প্রথম অধ্যায়ে 25 থেকে 30টা এমসিকিউ দেবো। তো এখানে কি রয়েছে যে 100% কমন, সত্যি 100% কমন আসবে। আপনি শুধু একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটি করেন, একটু মনোযোগ দিয়ে করেন ক্লাসটি, তাহলে দেখবেন 100-র মধ্যে 100ই কমন আসবে। আপনি কমপক্ষে 22টি এমসিকিউ করতে পারবেন। আবার যদি আপনি ভালো হয়ে থাকেন, যদি ভালো করে বুঝে যাবেন, তাহলে 25টার মধ্যে 25টাই আপনি পারবেন কমন আনসার করতে। তো দেন লেখা আছে যে শিল্প বিপ্লব কখন শুরু হয়? শিল্প বিপ্লবটি কখন শুরু হয়? তো দেখবেন যে বইয়ের 2 নম্বর পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে, যে প্রথম পৃষ্ঠার পরে পৃষ্ঠায় দেওয়া আছে যে শিল্প বিপ্লব কখন শুরু হয়। তো শিল্প বিপ্লব শুরু হয় যে অষ্টাদশ থেকে 19বিংশ শতাব্দীতে
অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে। তো আপনার বইয়ের মধ্যে লেখা আছে, দেখেন গিয়া অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে শিল্পযুদ্ধ শুরু হয়। কেমন ক্লিয়ার? সো দেন আমাদের রয়েছে কি টুইটার। টুইটার ব্যবহারকারী, টুইটার ব্যবহারকারী মানে টুইটার যে ব্যবহার করে, তো সে সর্বোচ্চ মানে সর্বোচ্চ সবচেয়ে বেশি কত অক্ষর, মানে এই যে অক্ষরগুলা ধরেন এ বি এ সি, মানে এগুলা অক্ষরগুলা টুইটার ব্যবহারকারী সর্বোচ্চ টুইটার ব্যবহারকারী সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি কত অক্ষরের মধ্যে, মানে কত অক্ষরের মধ্যে মানে সীমিত সীমাবদ্ধ যেটা হয়, তো মনোভাব মানে মনের ভাব প্রকাশ করতে হয়, মানে কতটি অক্ষরের মধ্যে টুইটারে ব্যবহারকারী সর্বোচ্চ অক্ষর ব্যবহার করতে পারে, সেটি হলো গিয়ে 140 অক্ষরের মধ্যে। 140 অক্ষরের মধ্যে কিন্তু একজন টুইটার তার মনের ভাব প্রকাশ করতে পারে। তো আমি এই যে সইটি দিয়েছি, এই সইটি আপনি ভালো করে দেখেন যে এখানের মধ্যে যে এই এমসিকিউটি এটি 100 আপনি দিয়েই দেখবেন যে 3 অথবা 4 নম্বরে এই এমসিকিউটি দেওয়া আছে যে প্রোগ্রামিং এর জনকে অ্যাডালামলেস। ক্লিয়ার? তো এখন আমি 7 নম্বর যে এমসিকিউ আছে সেটি আমি তুলে ফেলবো ক্লিপের মধ্যে। তো আমাদের সময় খুবই কম কিন্তু আমাদের শেখা অনেক বেশি, তাই তোমাদের স্যার মানে আমি এখানে খুবই সুন্দর করে কোয়েকশন গুলো লিখে রেখেছি এবং প্রশ্নগুলো উত্তর আমি লিখে রেখেছি যাতে আপনার শিখতে অনেক সুবিধা হয়, বুঝছেন? তো তাহলে চলেন শুরু করি। তো আমরা 7 নম্বরে রয়েছে যে ডিফারেন্স ইঞ্জিনের আবিষ্কারক কে? খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? খুবই ইম্পর্টেন্ট। ডিফারেন্স ইঞ্জিনের আবিষ্কারক কে? 3 স্টার দিয়ে রেখেছি কারণ এটা আসবেই। তো এখানে লেখা আছে যে চার্লস বেবেজ। তো আপনার কোয়েকশনে থাকবে 4টি অপশন, 4টি অপশন, এখানে একটি থাকবে, এখানে একটি থাকবে, এভাবে 4টি অপশনে 4 জন ব্যক্তির নাম থাকবে, কিন্তু আপনি দিবেন চার্লস বেবেজ, কারণ আপনি দেখেন যে বইয়ের মধ্যে লেখা আছে যে ডিফারেন্স ইঞ্জিনের আবিষ্কারকে চার্লস বেবেজ, তো বইয়ে যা লেখা আছে তাই দিতে হবে, উলটপালট কোনো কিছু দিলে হবে না। তো দেন আমাদের লেখা আছে যে আইবিএম কোম্পানির তৈরির প্রথম, আইবিএম কোম্পানি যখন তৈরি করেছে তখন প্রথম কম্পিউটার নাম কি ছিল? যখন বেটায় কম্পিউটারটি যে কোম্পানিটি তৈরি করেছে তারপর যে প্রথম কম্পিউটারটি বানিয়েছে, এই প্রথম কম্পিউটার নামটা কি ছিল সেটা আপনার লিখতে হবে। তো প্রথম কম্পিউটারের নাম ছিল কি? মেইন ফ্রেম ছিল গিয়ে আইবিএম কোম্পানির তৈরির প্রথম কম্পিউটারের নাম। ক্লিয়ার? সো দেন আমাদের রয়েছে যে 9 নম্বরে কি রয়েছে? 9 নম্বরে লেখা আছে যে পার্সোনাল কম্পিউটারের কাজ প্রথম কোথায় শুরু হয়? মানে এই কম্পিউটারটি, পার্সোনাল যে কম্পিউটার আছে এই কম্পিউটারটি কাজ প্রথমে কোথায় শুরু হয়, মানে প্রথম যে এটার উদ্বোধনী আছে না, এই উদ্বোধনটি কোথায় শুরু হয়েছে? সেই উদ্বোধনটি হয়েছে যে যুক্তরাষ্ট্রে। তো এখানে লেখা থাকবে যে অনেকগুলো দেশের নাম, কয়েকটি দেশের নাম দিয়ে দিবে অথবা রাজধানীর নাম, কয়েকটা রাজধানী দিয়ে দিবে। তো আপনি দিবেন যে যুক্তরাষ্ট্র, কারণ আপনার মেইন বইয়ে লেখা আছে যে যুক্তরাষ্ট্র। সো পার্সোনাল কম্পিউটারে প্রথম কাজ শুরু হয় যুক্তরাষ্ট্রে। ক্লিয়ার? সো দেন আমাদের রয়েছে এটা আসবে ভাই, এটা ও যে এই কোয়েকশনটি, এটা আমি 2 স্টার দিয়ে এবং আধা স্টার দিয়েছি, মানে 2 স্টার এবং আধা স্টার। এটা আসবে মানে 90% সরি 100 এর মধ্যে 80% এটা আসবে, তাই 2 স্টার দিয়ে এবং আধা স্টার দিয়েছি। ওকে, এটা ফানি। ওকে, দেন আমাদের লেখা আছে কি 10 নম্বরে ই লার্নিং এর অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি? ই লার্নিং এর অবশ্যই প্রয়োজনীয় উপাদান কোনটি? সো ই লার্নিং যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হতে হবে কি? অবশ্যই ইন্টারনেট আমাদের থাকতেই হবে। যদি ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা ই লার্নিং ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? সো দেন আমাদের রয়েছে কি অনলাইনে ক্রিকেট, মানে অনলাইনে যে ক্রিকেট, এখন তো আপনারা দেখছেন যে যদি কোনো ব্যক্তি ধরেন সিলেট থেকে রাজশাহী অথবা সিলেট থেকে ঢাকা যেতে হয়, তাহলে দেখবেন সে অনলাইনের মধ্যেই দেখবেন যে বাস অথবা ট্রেনে ক্রিকেট অথবা বিমানে ক্রিকেট কেটে ফেলেছে। সো এটা অনলাইনে ক্রিকেট কাটাকে, অনলাইনে যে ক্রিকেট কাটা হয় তো সেটাকে কি বলে? ই ক্রিকেট বলে। ক্লিয়ার? ই ক্রিকেট বলে কাকে? অনলাইনে ক্রিকেট কাটাকে ই ক্রিকেট বলে, ই ক্রিকেট বলে। ওকে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেন আমাদের কি রয়েছে? 12 নম্বরে রয়েছে কম্পিউটারের সাহায্যে পণ্য, মানে যে আমাদের জামা কাপড় অথবা অন্যান্য প্রোডাক্ট আছে না, এগুলাকে পণ্য বলে। সো পণ্য কেনা মানে আমরা আমদানি এবং রপ্তানি, সো কেনা বেচার পদ্ধতিকে কি বলে? দেখবেন অনেকগুলা
কোম্পানি আছে যে এরা কম্পিউটারের মাধ্যমে পণ্য আদান প্রদান করে অথবা তারা কিনে ধরেন আমদানি করে এবং এগুলা কম্পিউটারের মাধ্যমে তারা রপ্তানি করে। সো এগুলাকে কি বলে? এগুলোকে বলে গিয়া ই কমার্স। দেখবেন বইয়ের প্রথম পৃষ্ঠার পরে দেখবেন লেখা আছে যে ই লার্নিং, ই কমার্স এগুলা লেখা আছে। সো ই কমার্সটি হলো যে পণ্য আদান প্রদান করাকে ই কমার্স বলে। সো দেন আমাদের লেখা কি আছে যে যে কোনো পণ্য, এটা সেটা হতে পারে মার্কার অথবা আমাদের পোশাক, তো যে কোনো পণ্য বা সেবা বাণিজ্যর কয়টি শর্ত থাকে? তো পণ্য বা সেবা বাণিজ্যের কয়টি শর্ত থাকে? এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 3 স্টার দিয়ে দিলাম, তুমি বাসায় এসে মিলিয়ে দেখবে যে এটি আসছে, এটি না আসলে এটা আসবে, এটা না আসলে এটা আসবে। এটা এখানের মধ্যে একটা যে একটা অথবা আমি কইতে এই 10টা এখানে কি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টার মধ্যে 3টে আসবে, দিয়ে দিলাম ভাই। তো এখানে কি হয়েছে 4টি। কি যে কোনো পণ্য বা সেবা বাণিজ্যের কয়টি শর্ত থাকে? 3টি। সো সরি 3টি নয়, 3টি থাকে, যে 4টি দিয়েছি। তো 3টি এখানে লেখা আছে, দেখেন যে 3টি। তো এখানে আপনি দেখবেন যে অপশনে রয়েছে 4টি 5টি 6টি, আপনি দিবেন 3টি। তো এটা বাসায় প্র্যাকটিস করবেন, যত পড়বেন তত মুখস্থ হবে। সো মেমোরাইজেবল ইম্পর্টেন্ট, ওকে মেমোরাইজ করবেন। তো অতটা মেমোরাইজেরও দরকার নাই, কিন্তু কিছু কিছু আছে কোয়েকশন যেগুলো তুমি বুঝবে। সো এখন আমরা আবার ক্লিপ মারবো কারণ আমাদের সময় অল্প। সো ক্লিপ দিয়ে আমি এগুলা লিখেছি। 14 নম্বরে রয়েছে আমাদের, 6 নম্বরে যা বুঝিয়েছি কিন্তু তা মুখস্থ করতে হবে অথবা আপনি মনে রাখতে হবে, বুঝে মনে রাখতে হবে। 14 নম্বরে লিখেছি যে ই কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? যে ই কমার্সে যে ব্যবস্থাটি আছে, তো এই ব্যবস্থার মধ্যে যে কয়েকটি প্রতিষ্ঠান আছে, তো এই কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে আমরা কয় ধরনের মানে কয়টি ধরন আছে, যে প্রতিষ্ঠানে কয় ধরনের লক্ষ্য আমরা আইডেন্টিফাই করতে পারবো, বুঝছেন? যে লক্ষ্য করা যায়, আমরা লক্ষ্য করবো যে কয় ধরনের প্রতিষ্ঠান আছে। তো ই কমার্সের মধ্যে 2 ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়, বুঝছেন? 2 ধরনের প্রতিষ্ঠান রয়েছে ই কমার্সের মধ্যে। দেন আমরা লিখেছি 15 নম্বরে আছে যে ফেসবুক তৈরির মূল উদ্দেশ্য কি? ফেসবুক যে তৈরি করেছে এটার মূল উদ্দেশ্যটা কি, বুঝছেন? ফেসবুক আবিষ্কারের জনকে মার্ক জুকারবার্গ। ওকে, ওই যে ওই দেখেন একটি এমসিকিউ, কিন্তু এটি দেখবেন আপনি যদি নাও আসে, যে 2টি স্টার দিয়ে দিলাম, এই কথাটি আসবে যে আপনি মনে রাখেন যে লেখা থাকবে যে ফেসবুক আবিষ্কারের জনককে। ওকে, ফেসবুক আবিষ্কারের জনককে কে? মার্ক জুকারবার্গ। সো এখানে কি লেখা আছে যে ফেসবুক তৈরির মূল উদ্দেশ্য কি? ফেসবুক তৈরি, তো সেটার পিছনে একটা কারণ আছে। সো এটা কারণটা কি? এটা কারণটা হলো সামাজিক যোগাযোগ। সো সামাজিক যোগাযোগ করার জন্য ফেসবুকটি তৈরি করা হয়েছে। ক্লিয়ার? সো আপনি দেখবেন যে আরেকটা এমসিকিউ যে আছে যে সামাজিক যোগাযোগের মাধ্যম কি? সামাজিক যে যোগাযোগ আছে, এই যোগাযোগের মাধ্যম মানে এটা মাধ্যম আছে না, ওয়াই আছে না, এই ওয়াইটি হলো ফেসবুক। তো সামাজিক যোগাযোগের মাধ্যম কি? ফেসবুক। ক্লিয়ার? তো এখন যাব আমরা ফেসবুক নিয়ে কিন্তু বাক্কা। প্রথম হলো ফেসবুকের আবিষ্কারককে, তারপরে হলো গিয়া ফেসবুক তৈরি করার মূল উদ্দেশ্য কি, আবার সামাজিক যোগাযোগের মাধ্যম কি? ফেসবুক। ক্লিয়ার? তো এখন আমাদের 16 নম্বরে কি লেখা আছে যে ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কি? ফেসবুকের ওয়েব অ্যাড্রেস, ফেসবুকের যে ওয়েব অ্যাড্রেস আছে না, সেই অ্যাড্রেসটা কি? আপনি গুগলের মধ্যে মারবেন যে www.facebook.com মারবেন, যখন ফেসবুকের একটা ওয়েব আসবে। তো এটা হলো ফেসবুকের ওয়েব। ক্লিয়ার? সো এটা আসলে এখানে দেখবেন অনেক কিছু লেখা থাকবে। সো 4টি অপশন থাকবে, 4টি অপশনের মধ্যে আপনাকে বিভ্রান্তিতে পালানোর জন্য দিবে। সো আপনি কিন্তু এটা মুখস্থ করে দেবেন, এটা মুখস্থের দরকার, বুঝছেন ভাই? এটা আসবে কি? আসবে, বুঝছেন? ক্লিয়ার? সো দেন আমাদের রয়েছে কি টুইটারের বার্তাকে কি বলা হয়? টুইটারের যে বার্তাটি আছে, সো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় টুইট। সো এটা মুখস্থ করবেন, টুইটার বার্তা কি বলা হয়? টুইট। এবার বলবে টুইটার বার্তা কি বলা হয়? টুইট। টুইটার বার্তা কি বলা হয়? টুইট। টুইটার বার্তা কি বলা হয়? টুইট। সো এবার মুখস্থ হয়ে যাবে। এবার যদি আপনি বারবার রিপিট করেন তাহলে মুখস্থ হয়ে যাবে। সো এখানে কি লেখা আছে যে 18 নম্বরে লেখা আছে যে 2018 সালে বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? ওয়াও, নাইস, এটা কোয়েকশন। সো এটা আসবে, আমি যে বারবার বলছি আসবে, প্রতিটি তো আসবে না। সো এর মধ্যে
কিছু সংখ্যক আছে যে আসবে মানে আমি যেগুলো দেবো আজ যেগুলো আপনি এখান থেকে এই ভিডিও থেকে আপনি শিখবেন, এগুলার মধ্যে আপনি 25-এর মধ্যে 22 অথবা 23 আনসার করতে পারবেন, 22 অথবা 23 আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি প্রত্যেকটি ভালো করে বুঝেন এবং দেখেন, যেটা মুখস্থ করা লাগে সেটা পাইয়া বলবো মুখস্থ করেন, যেটা বোঝা লাগে সেটা বলবো বুঝে ফেলেন। ক্লিয়ার? তো এখানে কি লেখা আছে যে 2018 সালে বিশ্বে ফেসবুকে 2018 সালে বিশ্বে ফেসবুকের ব্যবহারকারী মানে কতজনের ইউজার আছে, ব্যবহারকারীকে ইউজার বলে ইংলিশে। ব্যবহারকারী সংখ্যা কত, মানে ফেসবুক মানে 2018 সালে বিশ্বে মানে আমাদের পৃথিবীতে ফেসবুকের ব্যবহারকারী সংখ্যা কত, এখানে লেখা আছে যে 2.7 বিলিয়ন। এটা মুখস্থ লাগবে ভাইয়া, এটা মুখস্থ লাগবে, বুঝছেন? এটা মুখস্থ 100% মুখস্থ লাগবে। সো দেন কি রয়েছে যে এটা কি শুরুর দিকে কম্পিউটারের মূল উদ্দেশ্য কি ছিল? শুরুর দিকে যখন কম্পিউটারটি আবিষ্কার করা হয়, ওকে जैसा था होगा সো শুরুর দিকে কম্পিউটারের মূল উদ্দেশ্য কি ছিল? যখন কম্পিউটারটি আবিষ্কার করা হয় তখন আবিষ্কার করা হয়েছে। তো এখানে আবিষ্কার করার পিছনে কিন্তু একটা কারণ থাকে। তো এই কারণটি কি? এই কারণটি হবে গিয়া হিসাব নিকাশ। তো হিসাব নিকাশের জন্য কম্পিউটারটি আবিষ্কার করা হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েকশন। সো এটা আপনি মুখস্থ করে পাবেন, যদি বুঝতেই না পারেন তাহলে মুখস্থ করবেন। ক্লিয়ার? এখানে কি লেখা আছে যে শুরুর দিকে কম্পিউটারের মূল উদ্দেশ্য কি ছিল? হিসাব নিকাশের উদ্দেশ্যটি ছিল কম্পিউটার আবিষ্কার করার মূল উদ্দেশ্য। তো দেন আমাদের 20 নম্বরে রয়েছে কি 21 শতকের সম্পদ কি ছিল? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করেই ফেলবেন। ওকে, এটা মুখস্থ লাগবে। দেখবেন আপনার বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে 21 শতকের সম্পদ কি? 21 শতকের সম্পদ হলো ডিজিটালাইজেশন কি 21 শতকের সম্পদ। তো এখন আমরা ভিডিওটি ক্লিক করব, করার পরে আমরা বাকিগুলা লিখবো। তো ক্লিক করে আমি এগুলা লিখেছি কারণ তুমি তো জানো যে তোমাদের সময় খুবই কম এবং শেখা অনেক বেশি। তো চলেন, তো এখানে আমি লিখেছি যে 21 নম্বরে আমাদের রয়েছে কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে, মানে কোন বিষয়টির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে। তো সেটি হলো জ্ঞান। এটা কিন্তু ভাইয়া মনে রাখবেন। তো কোনটি কারণে? তো আমাদের জ্ঞান আছে, তো আমরা এটা সম্পদ। ওকে, ক্লিয়ার? সো দেন আমরা কি লিখবো? 22 নম্বরে রয়েছে যে এটা আসতেই পারে অথবা না আসতেই পারে, এটা 3 স্টার দেওয়ার কোনো কিছু নেই, এটা 1 স্টারই থাকুক, এটা না আসতে পারে। এখন যাব আমরা যে মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কার হয়? মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কার হয়? এটা কিন্তু সাল আছে ভাইয়া, এটা 3 স্টার। ওকে, এটা আসবে, কমন, এটা আসবে। গিয়ে দেখবে, মিলিয়ে দেখবে যে প্রশ্নটি খুলেই দেখবে বিসমিল্লাহ তিল্লা দেখবে, অথবা এরপরেই দেখতে পারেন যে মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কার হয়। তো এই সালগুলো দিয়ে কেন জানেন? সালগুলো দিয়ে যে আপনাকে বিভ্রান্তিদের মধ্যে পাওয়ার জন্য, কারণ সাল তো আপনার মুখস্থ করতে পারবেন না। অনেকগুলা সাল দেখবে এই 1971 দিয়ে আরো অনেকগুলা ঘটনা ঘটেছে। সো আপনি অনেক কিছু আবিষ্কার হয়েছে, তো এগুলা বিভ্রান্তিতে পালানোর জন্য সালগুলা দেওয়া হয়েছে। সালগুলো আপনি একটু মুখস্থ করবেন কোনটির সাথে কোনটি। সেখানে হচ্ছে মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? মাইক্রো প্রসেসর 1971 সালে আবিষ্কৃত হয়। ওকে, ক্লিয়ার? সো দেন আমাদের রয়েছে যে পূর্ণরূপ। সো পূর্ণরূপটা অত্যন্ত জরুরি, তুমি এটা বাড়িতে পড়বে এবং বাড়িতে দেখবে যে কোনটার রূপটি মানে কোনটার পূর্ণ নাম কোনটি। ওকে, এখানে যে 3টি রয়েছে IBM। আই অর্থ কি? এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল। বি অর্থ লেখা আছে এখানে বিজনেস। আই অর্থ ইন্টারন্যাশনাল, বি অর্থ বিজনেস। এখানে কি এম অর্থ কি লেখা আছে? মেশিন। সো IBM এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ওকে, ক্লিয়ার? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কি IBM এর পূর্ণরূপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো দেন লেখা আছে কি যে বেতার যন্ত্রের আবিষ্কারক কে? ওয়াও, নাইস কোয়েকশন। এটা কিন্তু আসতে পারে, আর এটাকে আমি 3 স্টার দিয়ে দিলাম, এটা আমি 2 স্টার দিয়ে দিলাম, এটাও আসবে। কি লেখা আছে যে বেতার যন্ত্রের আবিষ্কারক কে? ভাই এগুলা কিন্তু আমি অনেক বই মানে অনেক গাইড এবং গাইড বইয়ের বোর্ড প্রশ্ন এগুলো আছে সেগুলা রিসার্চ করে এবং মেইন বই থেকে রিডিং করে এবং বুঝে শুনে আমি এগুলা নিয়ে এসেছি। তো এগুলো একটু পরে যান, দেখবেন ইনশাআল্লাহ কমন আসবে। ওকে, তো এখানে কি লেখা আছে যে বেতার যন্ত্রের আবিষ্কারক কে? বেতার যন্ত্রের আবিষ্কারক হলো গুগলেলমো মার্কনি। ক্লিয়ার? সো এটা পড়বেন যে গুগলেলমো মার্কনি। সো গুগলেলমো মার্কনি, ক্লিয়ার? মার্কনি।
ওকে, সো এখানে কি লেখা আছে যে 25 নম্বরে লেখা আছে যে কত সালে দেখো আবার ঘুরি ফিরি সাল এসেছে, এই দেখেন এখানে 71, এখানে 71, আমরা পড়ি, বিষয়টা মজার আছে। সো কত সালে অপারেটিং ইলেকট্রনিক কিটা, এটা কিটা স্যার, পথলা কিটা, পথলাপের সো কত সালে অপারেটিং, কত সালে অপারেট ও কিটা আরপানেট নানি, ও সরি ভুল হয়েছে এখানে। সো এখানে হলো গিয়া কত সালে আরপানেট ইলেকট্রনিক পথলাপের সূচনা হয়। এখানে কি আছে যে আরপানেট ইলেকট্রনিক পথলাপ, এই আরপানেট ইলেকট্রনিক পথলাপ যে একটি বিষয় আছে সেটার সূচনা হয় কত সালে, 1971 সালে। আবার ঘুরে ফিরে এখানে চলে যায়, আমার এখানে কি আছে মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়, 1971 সালে। আমি বলেছিলাম না যে একটি সালের মধ্যে অনেকগুলা জিনিস থাকে, ধরেন একটি আবিষ্কৃত হয় আবার আরেকটি ভেঙে যায়, এভাবে একটি গড়া হয় আর একটা ভাঙা হয়, এরকম কতটি আছে যে 1971 অথবা 1800 এত সালে ঘটেছে। তো আপনার যে মেইন ফোকাসটি হলো আপনি এগুলা মেমোরাইজ করবেন, কারণ সালগুলা মেমোরাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো দেন আমাদের রয়েছে কি সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে, সর্বপ্রথম ইন্টারনেটের প্রোটোকল যে আছে সো এটার ধারণা কে দেন, সেটা আমরা দেখবো কে দেন, গুগলিয়েলমো মার্কনি কি করেন যে সর্বপ্রথম ইলেকট্রনিক প্রোটোকলের ধারণা দেন। ক্লিয়ার, গুগলিয়েলমো মার্কনি কি করেন সর্বপ্রথম ইন্টারনেটের প্রোটোকলের ধারণা দেন, কে দেন, গুগলিয়েলমো মার্কনি। আমার মার যদি আপনি শুনেন, কথাগুলি শুনেন একটু মনোযোগ দিয়ে, তাহলে দেখবেন আপনার ওটাই মুখস্থ হয়ে গেছে। ক্লিয়ার, এখন আমরা চলে যাব আমাদের 27 নম্বরে কি রাখা আছে। তো এটা আমি প্রথম অধ্যায়ের এমসিকিউ গুলা এগুলো। ক্লিয়ার, এই যেগুলো আছে যে আজকে আমি দিব 29টা এখানে এমসিকিউ আছে যে প্রথম অধ্যায়ের, এগুলো কিন্তু দেখবেন, কারণ প্রথম অধ্যায় থেকে আপনি দেখবেন যে বিগত বছরে অনেকগুলা মানে 30টার মধ্যে আপনি দেখবেন প্রথম অধ্যায়ে আপনার 7 থেকে 8টি এসেছে, যে প্রথম অধ্যায় থেকে 7 থেকে কি 8টি এসেছে। তো 8টি হয়ে গেলেই তো ভাই তুমি পাস, 8টা হয়ে গেলেই তো পাস, আর লাগেনি আর তো ঘুরে ফিরে একটা ও বন্ধু দেখে তো আরটা হয়ে যায়। তো এগুলোর দরকার নেই, আপনি এগুলা পড়েন, দেখবেন আপনার 20 থেকে 22টি কোয়েকশন সমাধান করতে পারবেন। তো চলেন, সময় নষ্ট করার কিছু দরকার নেই। তো আমাদের 27 নম্বরে লেখা আছে যে এটা বলেছিলাম নি যে সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে, গুগলিয়েলমো মার্কনি। ক্লিয়ার, সো দেন আমাদের লেখা আছে যে 27 নম্বরে স্টিভ জবস জন্মগ্রহণ করেন কত সালে, স্টিভ জবস জন্মগ্রহণ করেন কত সালে, স্টিভ জবস জন্মগ্রহণ করেন 1955 সালে। স্টিভ জবস জন্মগ্রহণ কত সালে, 1955 সালে। স্টিভ জবস মৃত্যুবরণ করেন কত সালে, আমি জানি না, কিন্তু সেটা তুমি পড়ে নেবে, বইয়ের মধ্যে আছে। সো আরো আছে যে চার্লস বেবেজের জন্মগ্রহণ কত সালে, মৃত্যু কত সালে, আবার এটা লাভেজের জন্ম কত সালে, মৃত্যু কত সালে, আবার গুগলের মার্কনির জন্ম কত সালে, মৃত্যু কত সালে, আবার ইমেল যে আবিষ্কার করেছে তার জন্ম কত সালে, মৃত্যু কত সালে, এগুলো তুমি ক্লিয়ার করবেন এবং তুমি পড়বে যে দেখবেন প্রথম বইয়ের প্রথম অধ্যায়ের দেখবেন এই যে ইমেল যে আবিষ্কার করেছে তার ছবি আছে, কম্পিউটার যে আবিষ্কার করেছে তার ছবি আছে। তো আপনি চাইলে আপনাকে মেইন ফোকাস দিতে হবে যে স্টিভ জবসের জন্ম মৃত্যু শিখবেন এবং চার্লস বেবেজের জন্ম মৃত্যু শিখবেন এবং এটা লাভেজের শিখবেন, এই তিনজনই শিখলেই হবে, আর লাগবে না কেউ। ওকে, সো দেন আমাদের কি আছে 28 নম্বরে আছে যে ডাব্লিউ এর জনকে, এর জনকে কে, টিম বার্নার্স-লি কি, তিনি হলেন যে ডাব্লিউ এর জনক। সো টিম বার্নার্স-লি এর যদি পারেন তাহলে তার জন্ম এবং মৃত্যু সালটা শিখে নেবেন। সো দেন আমি লিখেছি যে ছোট্ট করে, এখানে কিন্তু আমি পূর্ণরূপ লিখি নাই, এখানে লিখেছি HT, দেখা যাচ্ছে তো, HTTP এর পূর্ণরূপ মানে তার পূর্ণ নাম যেটা সেটা কি, HTTP এর পূর্ণ নাম হলো গিয়ে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কি, HTTP এর পূর্ণরূপ। তো এগুলা হলো প্রথম অধ্যায়ের কোয়েকশন। সো এমসিকিউ, আমি আশা রাখি যদি আপনি মনোযোগ সহকারে ক্লাসটি দেখেন তাহলে আপনার এই প্রথম অধ্যায় থেকে আপনি কমন পেয়ে যাবেন, 7 থেকে 8টি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 7 থেকে 8টি কমন পাবেই। যদি পান না তাহলে আমার এই ইউটিউবে ভিডিওটি রেকর্ড ক্লাস আপলোড হবে, পাশাপাশি আমার প্রিমিয়াম বেসকে আমি দেখাবো, তো তারা লাইভে দেখতেছে তারা। আর আপনি যদি কমন নাই আসে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন স্যার আপনার
তো যে কোনটি কমন আসে না, তো এটা দায়বার আমি, বুঝছেন? আপনি এটা দেখেন কোন বইতে ফোকাস না, জাস্ট এমসিকিউ বইতে ফোকাস দেন। সো এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে এমসিকিউ সমাধান করব। সে করবা দ্বিতীয় অধ্যায়ে এমসিকিউ যদি আমি করি না, সারা ওজন লইবা, তোমরা ভিডিওটি দেখো, ওকে? হ্যালো স্টুডেন্টস, এতক্ষণ তোমরা তোমাদের রায়হান ভাইয়ের কাছ থেকে আইসিটি প্রথম অধ্যায় এমসিকিউ সমাধানটি দেখেছো। এখন আইসিটি দ্বিতীয় অধ্যায়ের সমাধান আমরা করব। সাথে আছে আমি। প্রথমে আমি যদি প্রথম এমসিকিউটিকে লক্ষ্য করি, তাহলে প্রথম এমসিকিউটি হচ্ছে গিয়ে তুমি কতবার কম্পিউটারের তথ্য বিন্যাস করবে। এটি খুবই ইম্পর্টেন্ট একটি এমসিকিউ। তুমি কতবার কম্পিউটারের তথ্য বিন্যাস করবে। বিন্যাস মানে এটি ভাগ করা, সপ্তাহ একবার, কারণ এখানে অনেক ভাইরাস জমে যায়। যদি কারণ আসে তাহলে ভাইরাস জমে যায়। দুটি এমসিকিউ হয়ে গেল, একটির মাধ্যমে দুটি। ইলেকট্রনিক সেকেন্ডে রয়েছে ইলেকট্রনিক যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়। ইলেকট্রনিক যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? সফটওয়্যার ছাড়া ইলেকট্রনিক যন্ত্র বা কম্পিউটার বলেন আর মোবাইল ফোন বলেন কোনো কিছু হবে না। তারপর রয়েছে 3 নম্বরে, কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়? এটাই তো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম সফটওয়্যার, এই সফটওয়্যার ইনস্টল করতে হলে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়, কারণ এটি কম্পিউটার একটি বিশেষ প্রোগ্রাম। এই সফটওয়্যার দ্বারা কম্পিউটারে অনেক মাইক্রোসফটের কাজ হয়। তারপর রয়েছে বিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টলের ধাপ কয়টি? 8টি। এই মিডিয়াটি হলো আমাদের মোবাইলে আমরা কোনো ভিডিও চালু করতে হলে বা মুভি এনজয় করতে হলে সে আমরা ম্যাক্স প্লেয়ার যেটি ব্যবহার করি, সেটির উপর কম্পিউটারের ক্ষেত্রে এটি বিএলসি মিডিয়া প্লেয়ার। তারপর রয়েছে 5 নম্বরে, রান কমান্ডার চালু করতে কোনটি চাপতে হয়? এটি কম্পিউটারের একটি বাটন, উইন্ডোজ কি প্লাস আর। উইন্ডোজ কি প্লাস আর দুটি একসাথে চাপতে হয়। 6 নম্বরে রয়েছে ডিজিটাল কপির অপর নাম কি? ডিজিটাল কপির অপর নাম সফট কপি। এটি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, এটি মুখস্থের বিষয়, এটি কোনো যে আমি দেখে গেলাম এটি হবে না। ডিজিটাল কপির অপর নাম সফটওয়্যার কপি, এখানে অনেক কিছু থাকতে পারে। তারপর 7 নম্বরে রয়েছে ভাইরাসের পূর্ণরূপ কি? এটি খুবই ইম্পর্টেন্ট, এটি ধরেন যে কোনো বইতে আসতে পারে। ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপ ভাইটাল ইনফরমেশন এন্ড রিসার্চ আন্ডার সাইজ। লেখাটা অনেকটা চিপার মধ্যে হয়, আর ঠিক আছে। ভাইটাল ইনফরমেশন এন্ড রিসার্চ আন্ডার সাইজ, ভাইরাসের পূর্ণরূপ, এটি খুবই ইম্পর্টেন্ট। এই বানানগুলো দেখে যাবেন, কারণ ভাইটাল ইনফরমেশন এটা ইনফর্ম দিয়ে দিতে পারে, তাই এগুলো একটু দেখে শুনে আনসার করবেন, এটি আসবে। রিসার্চ তো হয়েছে, ঠিক আছে তো, ঠিক আছে। এই এমসিকিউটি দেন ইনফর্মার দিয়ে দিবে, তারপর চাইবে 4টি অপশন থাকবে, যে দেখি ইনফরমেশন এন্ড রিসার্চ আন্ডার সাইজ হয়েছে। তারপর আমরা পরবর্তী, ইতিমধ্যে আমরা দ্বিতীয় অধ্যায় বাকি প্রশ্নগুলো লিখে ফেলেছি, এখন তা তোমাদেরকে বুঝিয়ে দেব। 8 নম্বর রয়েছে ভাইরাস নামকরণ কে করেন? ভাইরাস কম্পিউটার একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাই এটির নামকরণ কে করেন সেটি এমসিকিউ হিসাবে আসার সম্ভাবনা খুবই বেশি। নামকরণ করেন এপক ফ্রিড কোহেন। 9 নম্বর রয়েছে কোনটি ক্ষতিকর সফটওয়্যার? ক্ষতিকর সফটওয়্যার হিসাবে আমরা বিএনআই কে বুঝি। এখানে যদি অনেকগুলো সফটওয়্যার নাম থাকে তাহলে বিএনআই থাকলে বিএনআই খুঁজে দেবে। কম্পিউটারের মধ্যে এই বিএনআই ক্ষতিকর সফটওয়্যার তোমাদের এসএসসি লেভেলে রয়েছে, বইয়ের মধ্যে রয়েছে। 10 নম্বর রয়েছে ভাইরাস কম্পিউটারে কোথায় অবস্থান করে? ভাইরাস কম্পিউটারের মেমোরিতে অবস্থান করে। তারপর ইমেল চিহ্ন, হ্যাশট্যাগ, টাকার ডলার চিহ্ন এন্ড পার্সেন্ট, এগুলো কে
কি ধরনের চিহ্ন? এগুলো হলো বিশেষ চিহ্ন। কিবোর্ডের মধ্যে এগুলো আছে, তোমরা অনেক সময় ব্যবহারও করো। 12 নম্বরে রয়েছে র্যাম কিসের নাম? র্যাম হলো মেমোরি নাম। র্যাম যত বেশি হবে ডিভাইসটি তত বেশি সচল হবে। 13 নম্বরে রয়েছে BIOS এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটি ইম্পর্টেন্ট রয়েছে, কারণ পূর্ণরূপ হলে সেটি আইসিটিতে আসার সম্ভাবনা খুবই বেশি। ক্লিপের মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায়ের বাকি প্রশ্নগুলো লিখে ফেলেছি, এখন এই প্রশ্নগুলো আমরা বুঝাবো। 14 নম্বরে রয়েছে CMOS এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হলো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সিমিক কন্ডাক্টর। এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ পূর্ণরূপ আইসিটিতে পূর্ণরূপ আসার সম্ভাবনা বেশি থাকে। 3 স্টার। তারপরে 15 নম্বরে রয়েছে বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন চালু করা হয়? বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু করা হয় 2009 সালে। এটিও গুরুত্বপূর্ণ এমসিকিউ, কারণ এটি তথ্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে। তারপর রয়েছে 16 নম্বরে পাসওয়ার্ড কোন কাজে ব্যবহার করা হয়? পাসওয়ার্ড ব্যবহার করা হয় নিরাপত্তা রক্ষায়। 17 নম্বরে রয়েছে নার্সিজম কি? এটি ইংলিশে রয়েছে নার্সিজম, মানে হলো নিজেকে প্রকাশ করা সুপ্রাপ্ত আকাঙ্ক্ষা। এখানে এমসিকিউ 4টি অপশন থাকবে, যে নিজেকে প্রকাশ করার অন্য কিছু বা এরকম অনেক কিছু থাকতে পারে। তাহলে আমাদের প্রশ্ন থেকে বাছাই করে নিজেকে প্রকাশ করা সুপ্রাপ্ত আকাঙ্ক্ষাকে আমরা বাছাই করে সঠিক উত্তর দেব। তারপর রয়েছে 18 নাম্বার বাইট্রনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত? বাইট্রনেস মনিটরের সাথে সম্পর্ক। বাইট্রনেস হলো কম্পিউটারের মধ্যে একটি ব্লু লাইন, সেটি হলো বাইট্রনেস লাইন, সেটি পিসি আর কম্পিউটারের সাথে সংযুক্ত, পিসি এবং মনিটরের সাথে সংযুক্ত থাকে। 19 নাম্বার রয়েছে টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটারে স্লো হয়ে যায়। টেম্পোরারি অনেকটা ভাইরাসের মতো, এটি ফাইল যদি মেমোরিতে বেশি হয়ে যায় তারপর সেটি কম্পিউটার স্লো হয়ে যায়। 20 নাম্বার রয়েছে ডিলেট অর্থ কি? ডিলেট অর্থ হলো মুছে ফেলা। এটি খুবই ইম্পর্টেন্ট একটি এমসিকিউ দ্বিতীয় অধ্যায়ের জন্য, কারণ দ্বিতীয় অধ্যায় এই বিষয় সম্পর্কেই করা হয়েছে, যে ইনস্টল আনইনস্টল ডিলেট, কিভাবে একটি ফাইলকে মডিফাই করা হয়, কিভাবে ভাইরাস ইনস্টল করা হয় দ্বিতীয় অধ্যায়ে, এরকম। তো এই 20টি এমসিকিউ যদি দ্বিতীয় অধ্যায় আপনারা পড়ে যান, তাহলে ইনশাআল্লাহ এই 20টির মধ্যে কমন করবে দ্বিতীয় অধ্যায় থেকে। এখন আমরা তৃতীয় অধ্যায় এমসিকিউ গুলো লিখবো। এখন আমরা তৃতীয় অধ্যায়ের বাকি এমসিকিউ গুলো লিখে ফেলেছি, এখন আমরা এই এমসিকিউ গুলো বুঝাবো। 11 নাম্বার এমসিকিউ রয়েছে নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? ডিজিটাল কন্টেন্ট, এখানে ডিজিটাল কন্টেন্ট মূলত ছবি এবং ভিডিওকে বোঝায়। এখানে থাকতে পারে, ধরেন অপশন থাকতে পারে টেক্সট বা আরো অনেক কিছু থাকতে পারে, সেগুলো থেকে আমরা ছবি বা ভিডিও যদি থাকে তাহলে সেটিকে আমরা বাছাই করে লিখব। তারপর রয়েছে 12 নাম্বার ডিজিটাল মাধ্যম প্রকাশে যে কোনো তথ্য ছবি শব্দকে কি বলে? ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য বা ছবিকে কি বলে? ছবি এখানে কি থাক ছবি শব্দকে, ঠিক আছে তো, ছবি শব্দকে কি বলে? ডিজিটাল কন্টেন্ট বলে, যেমন ভিডিও বা তথ্য যেগুলো এটাকে ডিজিটাল কন্টেন্ট বলে। তারপর রয়েছে 13 নাম্বার ইবুক। ইবুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ, এটা তো সবাই জানো, কারণ ইবুক মোবাইলের মধ্যে পড়তে হবে, মোবাইল বা কম্পিউটারে, সেটি বইয়ের মতোই
অনুলিপি ধরেন। তারপর হচ্ছে 14 নম্বরে সাধারণভাবে ই বুককে কয়টি ভাগে ভাগ করা হয়? এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি এমসিকিউ। সাধারণত ই বুককে 5টি ভাগে ভাগ করা হয়। তারপর হচ্ছে পিসির বিকল্প হিসেবে কোন ডিভাইস ব্যবহার করা হয়? স্মার্টফোন। এটি আগেও পিসির বিকল্প হিসাবে স্মার্টফোন ব্যবহার করা হয়। যদি ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপ দেবেন। আবার 16 নম্বর হচ্ছে আইসিটি এর সাথে সম্পর্কিত চাকরি কোনটি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আইসিটি এর সাথে সম্পর্কিত চাকরি কোনটি? এটি একটি চাকরি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে। এটা কার্য বানানটি খুব ভালো করে দেখবেন। তারপর হচ্ছে 17 নম্বর ভবিষ্যতে সবকিছু কে দ্বারা পরিচালিত হবে? কম্পিউটার প্রোগ্রাম দ্বারা। ভবিষ্যতে আমরা দিন দিন দেখতেছি কম্পিউটার দ্বারা আমরা অনেক কাজ সহজেই করতে পারছি, বিশেষ করে এআই এর মাধ্যমে। তারপর রয়েছে 18 নম্বর সার্চ ইঞ্জিন ব্যবহার কোন ভাষায় দক্ষতার প্রয়োজন? ব্যবহারে ইংরেজি ভাষার দক্ষতার প্রয়োজন, কারণ ইংরেজি ভাষা হলো ইন্টারন্যাশনাল ভাষা, তাই বেশি অংশ প্রোগ্রাম ইংলিশে থাকে। আমাদের কম্পিউটার বলেন বা স্মার্টফোন বলেন, যে কোনো বিশ্বের যে কোনো যন্ত্র বা কোনো কিছুই তাহলে ইংরেজি ভাষা জানা দরকার। তো ইতিমধ্যে আমরা 3য় অধ্যায় শেষ করে ফেলছি। এখন 4th অধ্যায়ের প্রশ্নগুলো আমাদের নাইম ভাই নেবেন। এতক্ষণ যাবৎ আপনাদের একরাম ভাইয়া ও রাহান ভাই আপনাদের আইসিটি সঠিক উত্তরগুলোর সমাধান দিয়েছেন। এখন আমি আপনাদের 4th অধ্যায়ের আইসিটির সমাধান দেব। সাথে আছে আমি নাই। দেরি না করে আমরা শুরু করে ফেলি। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সেভ করা হয় কেন? বারবার ব্যবহারের জন্য। এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সম্ভাবনা আছে আসার। কোন ফাইল সহজে সংরক্ষণযোগ্য? ওয়ার্ড প্রসেসর। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওয়ার্ড প্রসেসরের সুবিধা কয়টি? 16টি। এটি কিন্তু আপনাদের শিখতেই হবে, এটি আসতে পারে, তাই আমি 30টা দিয়ে দিলাম। ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে সুবিধা কি? এডিটিং। এটিও আসতে পারে, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? এমএস এক্সেল। এটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া, এটি আসতেই পারে। যে আমি 100% দিলাম, এটি আসবে আপনাদের। 100%-এর মধ্যে আমি 100% দিলাম, এই সঠিক উত্তরটি আপনাদের আসবে। ডেস্কটপের কোণের বোতামকে কি বলে? ডেস্কটপের কোণের বোতামকে কি বলে? স্টার বোতাম। এটি আসতে পারে, আসার সম্ভাবনা আছে এগুলো। এই 4th অধ্যায়ের মোস্ট অফ দা কোয়েকশন গুলো থেকে আপনাদের সঠিক উত্তর আসার সম্ভাবনা আছে, কারণ এটি কিন্তু মাঝখানে, সবচেয়ে মাঝখানে এগুলো 4th অধ্যায় 3য় অধ্যায়, এগুলো আপনাদের বিশেষ করে পড়তে হবে, এগুলো থেকে আসার সম্ভাবনা আছে। নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+O। এগুলো আপনারা দেখে যাবেন। নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+O। এবার আছে কাট করার জন্য কমান্ড কোনটি? Ctrl+X। এগুলো আসার সম্ভাবনা আছে। এগুলো আপনারা যত দেখবেন তত আপনাদের মনে থাকবে, এগুলো থেকে আসার সম্ভাবনা, কারণ আপনাদের নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড কমান্ড Ctrl+C, কাট করার কমান্ড Ctrl+X, আর কপি করার জন্য কমান্ড কি? Ctrl+C, আর পেস্ট করার জন্য কমান্ড কি? Ctrl+V। এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, তাই আপনারা এগুলো দেখে যাবেন পরীক্ষার আগে। যদি আপনারা পারেন সম্ভবত বইগুলো রিডিং করবেন। বইগুলো রিডিং করলেই কিন্তু আপনাদের সঠিক উত্তর কমন করার সম্ভাবনা অনেক বেশি থাকে। সময় সুবিধাতে আমরা এখন কাট করে বাকি এমসিকিউ গুলি লিখে ফেলবো। ক্লিপের মাধ্যমে আমরা বাকি এমসিকিউ গুলি সলভ করবো। এবার ডকুমেন্ট সেভ করার কমান্ড কি? ডকুমেন্ট সেভ করার কমান্ড কি? ডকুমেন্ট সেভ করার কমান্ড হলো Ctrl+S। এটা কিন্তু আসার সম্ভাবনা আছে আপনাদের, কারণ যে কোনো ডকুমেন্ট আপনি যদি সর্বপ্রথম সেভ করেন, কিন্তু আপনাদের সর্বপ্রথমে আসবে Ctrl সেভ। যদি না দেন, আপনি অন্য কিছু দেন, তাহলে আপনার এটি সেভ হবে না। তাই ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড হলো Ctrl+S। এন্ড ডকুমেন্ট সর্বপ্রথম সেভ বা সংরক্ষণ করার জন্য কি করতে হয়? ডকুমেন্ট সর্বপ্রথম সেভ বা সংরক্ষণ করার জন্য সেভ করতে হয়।
ওয়ার্ড 2007 এর অফিস বাটনে ক্লিক করলে কি 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 পাওয়া যাবে বা কি পাওয়া যায়? ডিলিট পাওয়া যাবে, সেভ পাওয়া যাবে, ওপেন পাওয়া যাবে। ওয়ার্ড 2007 এর অফিস বাটনে ক্লিক করলে কি পাওয়া যায়? ডিলিট, সেভ, ওপেন। এই এমসিকিউটা ভাই আপনারা মুখস্থ করে ফেলেন, সারা মুখস্থ। আপনি আসলেই কিন্তু ডিলিট, সেভ, ওপেন এই তিনটা দেওয়া যাবে। যদি শুধু অপশনে থাকবে, শুধু অপশন থাকবে ডিলিট থাকবে, কত থাকবে ডিলিট, কত থাকবে সেভ, কত থাকবে ওপেন, এবার আরেকটা থাকবে ডিলিট, সেভ, ওপেন। আর এখানে সম্ভবত কিছু মিস্টেক হয়েছে, আসার কথা ছিল 11 থেকে, এসে ফেলেছে 14 থেকে। সংখ্যা কোনো ম্যাটার নয়। 17 নম্বরে আমাদের আছে ফন্ট বলতে কি বোঝায়? ফন্ট বলতে বিভিন্ন ধরনের অক্ষর বোঝায়। আপনাদের প্রশ্ন যদি আসে ফন্ট বলতে কি বোঝায় বা ফন্ট কি, আপনারা বলবেন বিভিন্ন ধরনের অক্ষর। প্রশ্ন যে কোনো ভাবে আসতে পারে। বাংলা টাইপের ফন্ট কোনটি? বাংলা টাইপের ফন্ট হলো স্টনো এমজি, স্টনি এমজি। বাংলা টাইপের ফন্ট কোনটি? বাংলা টাইপের ফন্ট স্টনি এমজি। আপনারা যখন যে কোনো একটি ভিডিও এডিট করবেন বা ভিডিওতে লেখা হারাবেন, তখন দেখবেন এই ফন্টটা আসবে। এই ফন্টটি ব্যবহার করে আপনি বাংলা লেখা হারাতে পারবেন। পৃষ্ঠার নাম্বারের কমান্ড কোনটি? পৃষ্ঠার নাম্বারের কমান্ড হলো ইনসার্ট, হেডার, ফুটেন। ইনসার্ট, হেডার, ফুটেন। স্প্রেডশিট কি? স্প্রেডশিট হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা আসার সম্ভাবনা আছে, এটা কিন্তু আসবে। স্প্রেডশিট কি? এই স্প্রেডশিট থেকে অনেক সময় অনেক প্রশ্ন আসে। স্প্রেডশিট হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সর্বপ্রথম তৈরিকৃত স্প্রেডশিট প্রোগ্রামের নাম কি? সর্বপ্রথম তৈরিকৃত স্প্রেডশিট প্রোগ্রামের নাম হলো বিসাইকেল। এখন যারা এই ক্লাসটি দেখেন, আশা করি সবাই এমসিকিউ গুলো বুঝতে পারছেন। এই যে আমরা 20টি এমসিকিউ আপনাদের দিয়েছি, এই এমসিকিউ থেকে কিন্তু আপনাদের 100% 64টি এমসিকিউ কমন করবে। যদি আপনারা এই 64টি এমসিকিউ আপনারা আনসার করতে পারেন, তাহলে আপনার আইসিটি তে পাস। এবার আমরা পঞ্চম অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করব। দেরি না করে আমাদের লেখা শুরু করি। সো আমরা 5 নম্বর অধ্যায় নিয়ে হাজির হয়ে গেলাম। 5 নম্বর অধ্যায়ের মাত্র 11টি এমসিকিউ দিলাম আপনাদের। এই 11টি এমসিকিউ থেকে আপনাদের মিনিমাম 2টি এমসিকিউ কমন পড়বে। সো দেরি না করে আমরা শুরু করে ফেলি। মাল্টিমিডিয়া মানে কি? মাল্টিমিডিয়া মানে হলো বহু মাধ্যম। মাল্টিমিডিয়া মানে কি? মাল্টিমিডিয়া মানে বহু মাধ্যম। বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয় কি? মাল্টিমিডিয়া। ডিজিটাল কন্টেন্টকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। ডিজিটাল কন্টেন্ট 4 ভাগে। এটা কমন পড়ার সম্ভাবনা আছে একটু বেশি। আর ইবুক, সংবাদপত্র, অসাহিত্যপত্র কি? এগুলো লিখিত কন্টেন্ট। অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত কি? অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত হলো ওয়েবিনারু। অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত কি? অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত হলো ওয়েবিনারু। সিনেমা বা চলচ্চিত্র উদ্ভাবন হয় কত সালে? এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যে এখনকার যুগে ছবি দেখি বা মুভি বা বিভিন্ন নাটক দেখি নাই আমরা, এগুলি উদ্ভাবন হয়েছে কত সালে? এগুলি উদ্ভাবন হয়েছিল 1895 সালে। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কাকে বলে? সিনেমাকে। কারণ সিনেমা সর্বপ্রথম উদ্ভাবন হয়েছিল। সিনেমা 1895 সালে উদ্ভাবন হয়েছিল। আর মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলা হয় সিনেমাকে। আর সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কি? সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র হলো কম্পিউটার। আমরা এখন যে মোবাইল ফোন ইউজ করছি, এর আগে কিন্তু কম্পিউটার এসেছে। এখন যে আমরা টিভি দেখি, টিভি কিন্তু ভাই কম্পিউটারের একটি অংশ। বহুমাত্রিক মাল্টিমিডিয়া কি? বহুমাত্রিক মাল্টিমিডিয়া হলো ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। বহুমাত্রিক মাল্টিমিডিয়া কি? বহুমাত্রিক মাল্টিমিডিয়া হলো ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। এই প্রশ্নটি কমন পড়ার সম্ভাবনা একটু বেশি। এগুলো আপনারা দেখে যাবেন। পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলে? পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলে? প্রেজেন্টেশন বলে। এখানে একটু লেখা হাবিজাবি হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলে? পাওয়ার পয়েন্ট ফাইলকে প্রেজেন্টেশন বলে। আর CMYK কে মুডে কাট করলে কালার স্লাইড কয়টি? কালার স্লাইড কয়টি? কালার স্লাইড 4টি।
এটা আসার সম্ভাবনা আছে। এগুলো দেখে যাবেন। CMYK মোডে কাট করলে কালার স্লাইড নেই, কাজ করলে কালার স্লাইড কয়টি? কালার স্লাইড 4টি। তো এখন আপনাদের সামনে 6 নম্বর অধ্যায় পড়াবেন আপনাদের রাহান ভাইয়া, তাই ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো সবাই এতক্ষণ ভিডিও দেখতেছেন যে আমাদের নাইম ভাই ও এবং একরাম ভাইয়া নিয়েছেন যে 2, 3, 4, 5। সো এখন আমাদের সর্বশেষ অধ্যায় যেটি হলো গিয়া 6 নম্বর অধ্যায়। সো এখন আমরা 6 নম্বর অধ্যায়ের এমসিকিউ গুলো সমাধান করব। আশা রাখি আমি যেগুলো এখানে লিখেছি তার মধ্যেই 7টার মধ্যেই দেখবেন 4টি এসে গেছে, 4টি না আসলে 3টি আসবে। তো তাহলে চলেন শুরু করি। তো প্রথমে আমি যেটি লিখেছি জেনে ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডিবিএমএস এর পূর্ণরূপ কি, মানে তার সম্পূর্ণ নামটা কি? তার সম্পূর্ণ নামটা হলো গিয়ে ডেটাবেস ম্যানেজমেন্ট দেন সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ কোনটি? এর সংক্ষিপ্ত রূপ হলো গিয়ে ডিবিএমএস। ক্লিয়ার? সো দেন আমি 2 নম্বরে লিখেছি যে আরডিভিএমএস এর পূর্ণরূপ কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝছেন? এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এদের মধ্যে রয়েছে যে পূর্ণরূপ কি, বুঝছেন? সম্পূর্ণ নাম কি কি? সো এর সম্পূর্ণ নাম হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ কোনটি? সংক্ষিপ্ত রূপ হলো গিয়া আরডিভিএমএস। ওকে, ক্লিয়ার? সো দেন আমাদের কি আছে যে 3 নম্বরে লিখেছি যে কলাম ও সারির সমন্বয়ে কি গঠিত হয়? কলাম এবং সারি, বুঝছেন? কলামটি হলো এভাবে এবং সারিটি হলো এভাবে। তো কলাম এবং সারি এই দুটির সমন্বয়ে কি গঠিত হয়? এই দুটির সমন্বয়ে কি গঠিত হয়? ডেটাবেস গঠিত হয়। ডেটাবেস, ক্লিয়ার? তো কলাম এবং সারির সমন্বয়ে কি গঠন করা হয় অথবা কি গঠিত হয়? সেটা হলো ডেটাবেস। ক্লিয়ার? সো এখন আমরা দেখবো যে চতুর্থ মানে 4 নম্বর কি লেখা আছে? কম্পিউটারের যে ডেটাবেস আছে সেটার কমন প্রচলন হয়। কম্পিউটার ডেটাবেসের কমন প্রচলন হয়। এটা কিটা? হ্যাঁ, এটা কিটা? কম্পিউটার ডেটাবেসের কমন প্রচলন হয়। আনসার দিছে না। আচ্ছা, এটার আনসার আমাদের স্লাইডে আছে, দিয়ে দিবেন একটু পরে। তো আমরা এখন এটা সমাধান করি। তো ফিল্ডের আকার ও নির্ধারণ করতে কি ব্যবহার করে? ফিল্ডের আকার এবং ফিল্ডের আকার নির্ধারণ করতে কি ব্যবহার করতে হয় অথবা কি ব্যবহার করে? বুঝছেন? সেটা হলো গিয়া ফিল্ড সাইজ। তো ফিল্ডের আকার নির্ধারণ করতে কি ব্যবহৃত করতে হয়? ফিল্ড সাইজ ব্যবহৃত করতে হয়। সো দেন আমাদের 60-এর দশকের দিকে আমাদের যে 4th নম্বরে রয়েছে সেটার হলো গিয়ে আনসার হলো গিয়ে ডেটাবেস কম্পিউটারে ডেটাবেসের কমন প্রচলন হয় কত দশকে? কমন প্রচলন হয়ে গিয়ে 60 দশকের দিকে। ক্লিয়ার? 60 দশকের দিকে কি হয়? কম্পিউটার ডেটাবেসের কমন প্রচলন হয়। ওকে, সো দেন আমাদের রয়েছে কি ফিল্ডের আকার নির্ধারণ করতে কি ব্যবহার করতে হয় অথবা কি করতে হয়? যে ফিল্ডে আছে এটা ব্যবহার করতে হলে, এটা আকার ব্যবহার করতে, আকার নির্ধারণ করতে হলে আমাদের কি করতে হবে? ফিল্ড সাইজকে আগে আমাদের আনতে হবে। সো দেন আমরা রয়েছে যে আরোহী পদ্ধতির উদাহরণ কি কি? আরোহী যে পদ্ধতিটি আছে এর উদাহরণ কি কি? আরোহী পদ্ধতির উদাহরণ হলো ABCD, মানে লাইন বাই। দেখেন আরোহী পদ্ধতি যেটি আছে এটা হলো গিয়া ABCD, এভাবে লাইন বাই যেতে থাকবে। আবার এটা বিপরীত আছে যে অবরোহ পদ্ধতি, আর এটি আছে যে সেটা হলো গিয়ে এখানে দেখবেন DVCA, এভাবে মানে এটা যাবে এভাবে বাইট আর আরেকটা যাবে উল্টো হয়ে আসবে। সো এটাকে বলে আরোহী এবং অবরোহ পদ্ধতি।
মানে বিপরীত, একটা যাবে গিয়ে তোমার সমান্তরাল, আরটা যাবে বিপরীতমুখী হয়ে আসবে, সমান আবার উল্টো হয়ে আসবে, বুঝছেন? এভাবে ধরেন একটা নদীর পানি এভাবে যেতেই থাকতে, আবার আরেকটা যাবে এভাবে আসতে থাকবে। তো এটার নাম হলো গিয়ে আরোহী, এটার নাম হলো গিয়ে অবরোহ। ক্লিয়ার? তো দেন আমাদের 7 নম্বরে যেটি লিখেছি যে ডেটাশিট ভিউতে সিলেক্ট কিতাব এটা সিলেক্ট থাকে ডেটাবেস ভিউকে ডেটাবেস ডেটাশিট ভিউতে সিলেক্ট থাকে টেবিলের কোথায়, ডেটাবেস ভিউতে মানে ডেটাবেসের যে ভিউটি আছে, যে দৃশ্যটা আছে সেটার সিলেক্টে থাকে টেবিলের কোথায়, সিলেক্টটা থাকে টেবিলের কোথায়, প্রথম ফিল্ডে। দেখবেন ডেটাবেসের যে ভিউটা আছে, ধরেন একটা ডেটাবেস এখানে আঁকা আছে, সো এখানের যে এখানে যে সিলেক্টেড এটা অপশন আছে, সো সেটা কোথায় থাকে, সেটা থাকবে গিয়া ডেটাবেসের প্রথম টেবিলে। তাহলে এখানে এটা প্রথম টেবিল, সো এখানে থাকবে গিয়া ডেটাবেসের এখানে এই টেবিল থাকবে ডেটাবেসের ফিল্ডটি, বুঝছেন? ফিল্ড, ডেটাবেসের ফিল্ডটি থাকবে গিয়ে তোমার প্রথম টেবিলে। ক্লিয়ার? এগুলো মুখস্থ করে নেবেন, আপনি খাতায় নোট করে দেন মুখস্থ করে নেবেন। তো এগুলো মুখস্থ দরকার, যদি মুখস্থ পারেন না তাহলে ভিডিও দেখে ভিডিওকে স্টপ করে আপনি এগুলা করবেন। ওকে, এখন আমরা দেখবো আমাদের পরবর্তী কতগুলা রয়েছে, মেবি 4 থেকে 5টি রয়েছে এমসিকিউ, তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আসবে, আমি এখন দেখবো, সাথে থাকেন। তো অবশেষে আমি 3টি এমসিকিউ এখানে লিখেছি যে এগুলো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যদি নাও আসে তাহলে পূর্বে যেগুলো দিয়েছি সেগুলো থেকে আসবে, কিন্তু এগুলো থেকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো দেখেন আমি এখানে লিখেছি যে ডেটাবেসকে কি বলা হয়, ডেটাবেস যে আছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় তথ্যের ভান্ডার, বুঝছেন? তথ্যের ভান্ডারকে কি বলা হয়, ডেটাবেসকে কি বলা হয়, তথ্যের ভান্ডার। সো দুইটা এমসিকিউ এখানে, বুঝছেন? তো এখানে কি আছে, আমি 2 নম্বরে লিখেছি যে ফিল্টার ডায়লগ বক্স কি থাকে, ফিল্টার ডায়লগ বক্সে কি থাকে, ফিল্টারের যে ডায়লগ বক্সটি আছে সেটাতে কি থাকে, সেটা থেকে ফিল্টার আইকনে দূর ওরা কিটা ফিল্টার ডায়লগ বক্স কি থাকে, ফিল্টার ডায়লগ বক্সে কি থাকে, ফিল্টারে আইকন থাকে। ক্লিয়ার? আইকনে নাই, ফিল্টারে আইকন থাকে। ফিল্টার ডায়লগ বক্সে কি থাকে, ফিল্টারে আইকন থাকে। আর ফিল্টার আইকন কোথায় থাকে, আইকন থাকে ফিল্টারে ডায়লগ বক্সে, বুঝছেন? তো এটার মধ্যে 2টা এমসিকিউ সমাধান, বুঝছেন? এটার মধ্যে আমি 3টা 6টা। ক্লিয়ার? এখানে কি আছে যে হেল্ডিং বা শিরোনামগুলো কি নামে পরিচিত, হেল্ডিং বা শিরোনামগুলো কি নামে পরিচিত, ফিল্ড নামে পরিচিত। ফিল্ড যে আছে সেটাকে কোন রূপে প্রকাশ করা হয়, ফিল্টার এবং শিরোনামে প্রকাশ করা হয়। ক্লিয়ার? সে 2টা। তো এটা থেকে দুইটা মোট হলো 6টা। সো আশা রাখি তুমি যদি এই সবগুলো এমসিকিউ দেখে যাও এবং বাড়িতে প্র্যাকটিস করে যাও, তাহলে আমি আমার নিজের পক্ষ থেকে আমার নিজের ওন অপিনিয়ন বলতেছি, আপনি কমপক্ষে 25-এর মধ্যে 22 পাবে, কমপক্ষে 25-এর মধ্যে 22 পাবে। আবার যদি তোমার ভাগ্য ভালো হয় 25-এর মধ্যে 25 পেয়ে যাবে। সো আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন সব সময়, এবং ফলো এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, না বুঝলে কমেন্ট করবেন। তো সাথে আছে আমি রায়হান, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।